আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। বিধানসভা চত্বরে এই ঘটনারই প্রতিবাদ বিজেপি বিধায়কদের। গতকাল যেভাবে ধুন্ধুমার হয়েছিল ধর্মতলায়, মিডিয়াকে টার্গেট করে আক্রমণ করা হয়, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। পুরুষদের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। পুরুষের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। বন্দে বন্দে ভারত মাতা। সরাসরি কথা বলবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আমাদের প্রতিনিধি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে বিজেপি বিধায়কদের এই কর্মসূচি, এই সলিডারিটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একদমই, তুমি যেভাবে দেখেছো গতকাল সাংবাদিকদের উপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদ গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন এবং যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথাও তিনি জানিয়েছিলেন। আজকেও বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। এবং আজকে বিজেপি বিধায়করা বিধানসভা চত্বরে তারা প্রতিবাদ করেন, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ করেন এবং বিধানসভার সামনে যে আম্বেদকরের মূর্তি রয়েছে সেখানে এসে তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন সাংবাদিক রয়েছে যারা একসময় সাংবাদিকতা করতেন, সন্তু পান এবং মানব গুহ। তাদের সঙ্গে একটু কথা বলি। আজকে বিজেপি বিধায়করা যে প্রতিবাদ করলেন সাংবাদিক নিগ্রহের ঘটনায়, তারাও কিন্তু এই সাংবাদিক নিগ্রহের ঘটনার আজকের প্রতিবাদে অংশ নিয়েছিলেন। মানব, সেটা হচ্ছে আপনি একসময় সাংবাদিকতা করেছেন, এখনো সাংবাদিকতা করেন। গতকালকের যে ঘটনা তার প্রতিবাদে আজকে আপনারা সরব হলেন, বিধানসভায় প্রতিবাদ জানালেন। যতদিন সাংবাদিকতা করেছি ততদিন প্রতিবাদ করেছি সাংবাদিকদের মারধরের বিরুদ্ধে, সেটা সিপিএম আমল হোক বা তৃণমূল আমল হোক বা এখন হোক। সাংবাদিকদের নিজের কাজ করতে দিতে হবে। যদি মনে হয় সে সাংবাদিক ঠিকঠাক খবর করেনি বা ভুল খবর করেছে বা ফেক নিউজ করেছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যাবে, তুমি আইনের দ্বারস্থ হবে। কিন্তু কোনো রকমেই কোনো সাংবাদিক ক্যামেরাম্যানকে মারধর করা যাবে না। গতকালকে যে ঘটনা দেখলাম অত্যন্ত লজ্জার ঘটনা। আমি নিজে সাংবাদিক ছিলাম, এখনও আছি। অত্যন্ত লজ্জার ঘটনা, তীব্র নিন্দা করছি। সবচেয়ে বড় যেটা আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাকে ভিডিও দেখালো, যে আমাদের একজন ক্যামেরাম্যান মার খাচ্ছে আর সেখানে সিপিএম এর একজন সিনিয়র লিডার দাঁত বার করে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। অত্যন্ত নিন্দা জানাচ্ছি সিপিএম এর এই সিনিয়র লিডারকে, অত্যন্ত নিন্দা জানাচ্ছি। আপনি জঘন্য কাজ করেছেন, উস্কানি দিয়েছেন, আমার ক্যামেরাম্যানকে মার খাচ্ছে ওখানে দেখার পরও আপনি দাঁত বার করে হাসতে হাসতে যাচ্ছেন। আচ্ছা, ক্যামেরাম্যান অন্য যে কোনো চ্যানেল হতে পারে, আমি যদি নেতা হই আমি কি করবো? তাকে তো বাধা দেবো, কারণ তোমার দলের লোকেরা এখানে আন্দোলন করছে, তোমার তো ক্যামেরাম্যানকে মারছে, তোমার সামনে মারছে, তুমি তো বাধা দেবে। বাধা না দিয়ে ওই সিপিএম এর সিনিয়র লিডার হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে, অত্যন্ত জঘন্য কাজ। আমি চরম নিন্দা লাগাচ্ছি। ছি 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 ছি, সিপিএম এর সিনিয়র লিডার এই কাজটা করতে পারে? সবচেয়ে বড় কথা, এটা ইনস্টিগেট করা হয়েছে। আগেই বললাম, শুক্রবার নামাজের পর কেন দিনটাকে বাঁচা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির জন্য যাদেরকে গুন্ডা বানিয়েছে সিপিএম তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে। সেই জন্য মুর্শিদাবাদে, মালদাতে ঠিক শুক্রবার নামাজের পর দিনক্ষণ হয়। কেন হয়? একদম, তুমি শুনছিলে মানব গুহ যেটা বললো, ঘটনার প্রতিবাদ শুধু নয়, তারা সরব হয়েছেন। এবং আমার সঙ্গে রয়েছেন আরও একজন সাংবাদিক ছিলেন যিনি সন্তু পান, যিনি তৃণমূল সরকারের আমলে একাধিক পুলিশের বিভিন্ন অভিযোগের সম্মুখীন হয়েছিলেন, তিনি গ্রেফতারও হয়েছিলেন। আজকে বিজেপি বিধায়করা যে বিধানসভাতে যারা প্রতিবাদ করলেন সাংবাদিক নিগ্রহের, সেই প্রতিবাদে আজকে বিজেপি বিধায়ক হিসেবে তারকেশ্বরের বিধায়ক সন্তু পানও ছিলেন। সন্তু, গতকালকের যে ঘটনা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের বিরুদ্ধে গুন্ডা দমন যে আইন রয়েছে সেই আইন প্রয়োগ করা হবে। কিভাবে দেখছেন গতকালকের ঘটনা এবং আজকে আপনাদের প্রতিবাদ? ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। মুখ্যমন্ত্রী যে বক্তব্য করেছেন তাকে সাধুবাদ জানায়। গুন্ডা দমন আইনে তাদেরকে ঘর নয়, তাদের ঘর শ্রীঘর হওয়া উচিত। আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই, ক্যামেরাকে এত ভয় পাচ্ছেন কেন যারা আন্দোলন করছেন? ক্যামেরা অন হলে আপনাদের ভয় কেন? আপনারা যখন কংগ্রেস করতেন সেই সময় ইন্দিরা গান্ধী যেভাবে এমার্জেন্সি করে সংবাদ মাধ্যমের কোমর ভাঙতে চেয়েছিল, পারেনি চতুর্থ স্তম্ভকে। সিপিএম যেভাবে অত্যাচার করেছে এবং সিপিএম এর লিডার যেভাবে হাসতে হাসতে চলে গেছে, তাদের কি অ্যাপ্রোচ সেটা বোঝা গেছে। তৃণমূলের আমলে কোন সাংবাদিক জেলে যায়নি? কোন সংবাদ মাধ্যমের কর্মী জেলে যায়নি? ব্যবস্থা হবে, একদম ঘর নয় শ্রীঘর হবে। দেখুন না, মুখ্যমন্ত্রী নিজে নিন্দা প্রস্তাব এনেছেন এবং তিনি বলেছেন যে গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। এবং আমি একটা কথা বলতে চাই, যে সংবাদ মাধ্যমের কর্মী তাদেরকে আপনি কোনোভাবে
দাবিয়ে রাখতে পারবেন না। এটা চতুর্থ স্তম্ভ, এটা আপনার মুখ দেখায়। আপনার যদি পছন্দ না হয়, দেখুন আয়নাতে আপনি মুখ দেখেন, সকালে মুখ দেখে আপনার যদি পছন্দ না হয় তাহলে চুলটা ঠিক করুন, ঠিক করে নেন তো। তাহলে সংবাদ মাধ্যমের খবর হলে আপনার যদি ভুল হয় সে ভুলটা ঠিক করে নিন। মানব যেমনটা বললেন যে যদি কোনো মনে হয় যেটা ফলস খবর হয়েছে বা ভুল হয়েছে বা প্রপাগান্ডা হয়েছে, আপনি বলুন, আপনি মারবেন, কোন সাহসে মারবেন? আমার মনে পড়ছে ভেঙ্কিদা, আমরা বিধাননগরের পুরো ভোট কাভার করতে গিয়েছিলাম, কিভাবে মারধর করা হয়েছিল। আমরা সেই সময়েও প্রতিবাদ করেছিলাম রাস্তায় নেমে। আজ রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু যারা রাবণ মানসিকতা নিয়ে চলে তারা সংবাদ মাধ্যমকে দাবিয়ে রাখার জন্য সংবাদ মাধ্যমকে মারধর করেছে। আমরা বলছি, এই সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমরা বলছি তাদের পাশে আছি। আমি প্রাক্তন সাংবাদিক হিসেবে বলছি, আমাকে যেভাবে 4 দিন জেলে রেখে শুধু একটা প্রশ্নই করা হয়েছিল যে কেন প্রশ্ন করেন, কেন প্রশ্ন করেন, আর আমি বলে গিয়েছিলাম প্রশ্ন করব করব করব। প্রশ্ন করুন, প্রশ্ন করুন, এটা সমাজের জন্য। আপনি যদি 4th পিলার, 4টে পিলারের মধ্যে একটা পিলার খুলে নেন, তা তো হুড়মুড়িয়ে স্ট্রাকচার ভেঙে পড়বে। এটা থাকা উচিত। এবং যারা মারধর করেছে তাদেরকে বলবো, মানুষ আপনাদের বুঝে গেছে। আপনাদের এই ভাম, এই অতিবাম, এই ছায়ের পোকা, এই উই পোকা, এই আরশোলা, এদের এবার শেষ হওয়ার দিন এসেছে। একেবারে সন্তু পান যেটা বললেন বা মানব যেটা বললেন, প্রত্যেক বিজেপি বিধায়ক তাদের একটাই বক্তব্য, গতকালকের যে ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং অবিলম্বে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারা বিধানসভা চত্বরে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং এই যে আম্বেদকরের মূর্তি তুমি দেখছো, সেই আম্বেদকরের মূর্তির সামনে এসে তারা স্লোগান দিয়েছেন এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে জিরো টলারেন্স, যারা অভিযুক্ত তাদের চিহ্নিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীকালে আমরা দেখলাম বিজেপির যারা বিধায়ক তারা একেবারে তাদের যে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখান থেকে তারা মিছিল করে এসে আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়ালেন, তারা সেখানে প্রতিবাদ করলেন এবং গতকালকের ঘটনায় যারা যারা দোষী তাদের চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টা তারা বললেন। সব মিলিয়ে বলা চলে যে গতকালকের যে ঘটনা, ধর্মতলায় যে ছাত্র আন্দোলনের নামে সাংবাদিকদের ওপর যে নির্মম অত্যাচার হয়েছে, যেখানে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের একদিকে যেমন দ্রুত সুস্থতা যেমন কামনা করলেন, পাশাপাশি ঘটনার নিন্দা করে তারা আজকে বিধানসভায় বিজেপি বিধায়করা সরব হলেন। একদমই ভেঙ্কটেশ্বর, আন্দোলনের নামে যেভাবে সাংবাদিক নিগ্রহ হয়েছে বিধানসভা চত্বরে, তারই প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়করা। কালো ব্যাজ পরে আম্বেদকরের মূর্তির পাদদেশে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। বিধানসভার ভিতরে আজ বিবৃতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। চিহ্নিত করা হয়েছে দুষ্কৃতীদের, 7টা মামলা হয়েছে, তার সঙ্গে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর বিজেপি বিধায়করা গতকালের সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানালেন আজ। একদিকে দেখাচ্ছি আপনাদের গতকালের সেই ধুন্ধুমার কাণ্ড, যেখানে সাংবাদিকদের আক্রমণ করা হয়, হামলার মুখে পড়েন সাংবাদিকরা, আর অন্যদিকে সেই ঘটনারই প্রতিবাদে আজ বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে সলিডারিটি জানান। আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হলো কেন? আন্দোলনকারীদের কাছে জবাব চাই, জবাব দাও। এদিকে দর কষাকষিতে নাছোড় আরশোলা, আজ ফের কেন্দ্রের সঙ্গে সিজেপির বৈঠক রয়েছে এবং আজকের মধ্যে 3টে শর্ত পূরণের দাবি। কি কি শর্ত? গতকালই 3টে শর্ত দিয়েছিল সিজেপির প্রতিনিধিরা। প্রথম এবং প্রধান শর্ত কি? ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার ইস্তফা। শর্ত 2, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে। আর তৃতীয় শর্ত, নিট প্রশ্ন ফাঁসে আত্মঘাতীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। দাবি পূরণ না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, আজ কি কোনো সমাধান সূত্র মিলতে পারে? দেখো, সেই সম্ভাবনার যদিও, কারণ সরকারের তরফ থেকে তারা যদিও শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা জানিয়ে দিয়েছে যে তারা একেবারে সঙ্গে রয়েছে, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেই তারা রয়েছেন, এখনো পর্যন্ত সেই অবস্থানই তারা নিয়েছেন। কিন্তু একই সঙ্গে তারা চাইছেন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করতে। ফলে আজকে যখন বৈঠক হবে তখন সেই সমস্যার সমাধান বের করারই কিন্তু চেষ্টা করা হবে। আজকে বেলা 3:30 সিজেপির যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে কেন্দ্রের ফের বৈঠক রয়েছে। এবার দেখার যে সেই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোয় কিনা এবং এই আন্দোলনের কোনো জ্যোতিচিহ্ন পড়ে কিনা।
একদমই সেদিকেই নজর এই মুহূর্তে। গতকাল নাড্ডা, জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং জিতেন্দ্র সিং পিএমওর প্রতিমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেন সিজেপির প্রতিনিধিরা। প্রায় 40 মিনিট বৈঠক হয়, কিন্তু তারপরও অবস্থানে অনড় সিজেপি। আজ বিকেল 3:30টায় আবারও বৈঠক রয়েছে। কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকেই এই মুহূর্তে নজর। এদিকে গতকাল সিজেপির সঙ্গে বৈঠকের পর কি বলেছিলেন জেপি নাড্ডা শোনাবো, তবে তার আগে আশুতোষ রাঙ্কা সিজেপির স্পোক্সপারসন তার বক্তব্য শোনাবো। डिस्कशन बहुत साफ है। हमने बाकी जो 2 डिमांड्स है जिस पे इन प्रिंसिपल एग्रीमेंट है उसमें रिटर्न कंफर्मेशन मिल जाए ताकि वो क्लोज हो। और धर्मेंद्र प्रधान पे हमें क्लैरिटी चाहिए कि आप इस्तीफा लेंगे या नहीं लेंगे, हाँ या ना में अब जवाब चाहिए, क्योंकि अब इसमें विचार का कोई बहुत स्कोप नहीं है। आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली, उनकी बातें हमने सुनी। बातें सौहार्दपूर्ण वातावरण में हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परिचालन के सुझाव हुए। हमने उनको कहा कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम अपने जो चर्चा वो आपको बताएंगे। এদিকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর 24 ঘন্টার ব্যবধানে মোদীর নয়া বার্তা ইনস্টাগ্রামে, ছাত্রদের নয়া বার্তা প্রধানমন্ত্রী মোদী। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে সক্রিয় জেনজি, তাই জেনজিকে সরাসরি বার্তা প্রধানমন্ত্রী। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों। প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রধানমন্ত্রীর কড়া পদক্ষেপ। কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত রাজ্যের শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী আশাবাদী সংসদে কড়া বিল এলেই রুখবে প্রশ্নপত্র ফাঁস। ছাত্র যুবদের জন্য তো বটেই, স্থায়ী সমাধানের জন্যও মোদী। প্রশংসায় পঞ্চমুখ শিক্ষামন্ত্রী। নিটের পেপার লিক নিয়ে যে পরিস্থিতি এবং তা নিয়ে স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি যে পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তাকে ধন্যবাদ জানাই। পেপার লিক সংক্রান্ত অপরাধের কঠোরতম শাস্তি তা নিয়ে বিল পেশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদের এই অধিবেশনেই আশা করি এ ধরনের একটি বিল পেশ হতে চলেছে এবং খোলা মন নিয়ে কেন্দ্র সরকার ছাত্রদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। যেভাবে কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে করছে, আমরা জানতাম যে মোদি ফর ইউথ, মোদি ফর স্টুডেন্টস, আমরা এখন বুঝতে পারছি যে মোদি ফর মিনিংফুল সলিউশন অলসো। তো আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। নিটের প্রশ্নপত্র ফাঁসে উত্তাল আন্দোলন। আন্দোলনকারীদের প্রতি নমনীয় মোহন ভাগবত। যুগ পাল্টাচ্ছে বলে সওয়াল সংঘ প্রধানের। নতুন প্রজন্ম প্রশ্ন করবেই, মন্তব্য ভাগবতের। জেনজিকে বুঝিয়ে বলাটার পরামর্শ। জেনজিকে বুঝিয়ে বলার পরামর্শ আরএসএস প্রধানের। আরো সংবেদনশীল হওয়ারও বার্তা। पहले आज्ञा पालन का जमाना था, हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है। जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी लेनी कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से।
26 দিন পর অনশন প্রত্যাহার করেছেন সোনাম ওয়াংচুক। প্রধানমন্ত্রীর আশ্বাসে বৃহস্পতিবার রাতে অনশন প্রত্যাহার করেন তিনি। অনশন ভাঙাতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান দুজন মন্ত্রী। ওয়াংচুকের অনশন ভাঙান জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অনশন ভাঙার পর রাতে ফের ভিডিও বার্তা সোনামের। কেন, কোন আশ্বাসে অনশন ভাঙলেন তা বোঝাতেই বার্তা। देर रात केंद्रीय मंत्री जेपी नड्डा जी और जितेंद्र सिंह जी आए। उन्होंने कहा कि आप अनशन तोड़िएगा। मैं यूं ही तोड़ने के लिए तो बैठा नहीं हूं, शर्तें होंगी उनको आप माने तो मैं अनशन तोड़ भी दूंगा। एक दो को तो मानने की रजामंदी जाहिर की, 2-3 पर वो पूछ के बताएंगे ऐसा कहा और फिर वो चले गए। मगर मैं नहीं चाहता था कि मैं अनशन उनके हाथों तोड़ूं, केंद्रीय मंत्रियों के हाथों। कॉम्पनसेशन का उन्हें समस्या नहीं था, पार्लियामेंट में डिस्कशन पे कोई समस्या नहीं थी, मगर जो छात्रों पर कानूनी कार्रवाई नहीं होगी उस पर उन्हें बहुत एतराज था। और मैंने कहा इसके बिना मैं अनशन बिल्कुल नहीं तोड़ूंगा। फिर आखिर उन्होंने कहा ये हम करेंगे मगर रिटर्न में नहीं दे सकते हैं, हम वर्बली कहेंगे। 23 तारीख यानी कि कल रात को खबर लाई गई कि वो मान गए हैं लिखित में देने के लिए भी कोई छात्रों पर कार्यवाही नहीं होगी। और क्योंकि उन्हें ही नुकसान हो रहा था तो मुझे पता था ये जल्द ही हो जाएगा रेजिग्नेशन का काम भी, इसलिए मैंने उस पर ज्यादा जोर नहीं दिया। अपने जबान को जरा तोल कर बात कीजिएगा। कितना आप हानि कर सकते हैं किसी के दिल को जो हफ्तों से घर नहीं गया है, सड़क पर बैठा है भूखा प्यासा, उस पर ऐसा बोलते हुए आप लोगों में जरा भी रहम नहीं आई। मैं ये पूछना चाहता हूँ। শিক্ষামন্ত্রীর ইস্তফা আদায়ের আগেই কেন অনশন ভাঙলেন? কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার অভিযোগে মুখ খুললেন সোনাম। ককরোচ আন্দোলনকে সমর্থন করেও অনশন ভাঙায় সমালোচনা। বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন ওয়াংচুক। হাসপাতাল থেকে ভিডিও বার্তা দিলেন সমালোচকদের। अगर सौदा करना होता, डील करना होता तो क्या 26 दिन भूखे रहना पड़ता है? कितनों ने डील किए हैं, आपने देखा होगा। क्या वो इस तरह से डील करते हैं? क्या मैं आलीशान एयर कंडीशन कमरे में बैठ के डील सौदा नहीं कर सकता था? मुझे यहाँ दिल्ली की गर्मी में बाहर रोड साइड पर बैठकर डील करना पड़ता। धिक्कार है ऐसे देश पर जिसमें ऐसे दिमागों की उपज होती है, जिसमें से ऐसे नीच ख्यालात निकलते हैं। अगर आपको नहीं मालूम है क्या हुआ इन दिनों में और किन हालातों में क्यों अनशन तोड़ा और क्यों इस तरह से तोड़ा, पहले तो मैं आपको ये बताऊं कि जब मुझे सफदरजंग अस्पताल ले जाया गया जबरदस्ती 18 तारीख को पकड़कर, तो वो सिर्फ अस्पताल नहीं था, वो एक छावनी थी, वो एक जेल था जहां पर मुझे ऐसे रखा गया जैसे कोई कैदी भी शायद ही रहता हो। हर चीज पर पाबंदी थी, बाहर नहीं जा सकता था कमरे से, कोई परिंदा भी पर नहीं मार सकता था हमारे कमरे तक, किसी से मिलने का कोई वो नहीं था अधिकार। मुझे सिर्फ 3 रिश्तेदार रह सकते थे, कोई संचार का मोबाइल फोन लैपटॉप नहीं रख पाता था, मैं कहीं कोई कुछ संदेश नहीं भेज पाता था। आप लोगों को मैं किसी तरह नैपकिन पेपर पर लिखकर भेजता था, वो भी कभी कभी जब्त किए जाते थे ज्यादातर। और मुझसे मिलने मेरे रिश्तेदार, मेरे दोस्त जो लद्दाख से आते थे, खास हवाई जहाज के लंदन के बराबर टिकट देके उन्हें भी वापस कर दिया गया। ये सब इलीगल था, ये सब एक तरह का नॉर्थ कोरिया बन गया था हमारा देश, और खासकर जहां मैं था ये एक जेल खाना था। বিক্ষোভে পথে নামা পড়ুয়াদের সাংবিধানিক অধিকার। আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সরকার যেন তা লিখিত দেয়। পড়ুয়ারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল,
বিক্ষোভকারীদের মধ্যে থেকে কারা অশান্তি পাকালো তা তদন্ত করে দেখতে হবে। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের দায় নিয়ে সরে যেতে হবে। যোগ্যদের জায়গা দিতে হবে। সোনাম ওয়াংচুকের বক্তব্য জানালেন তাঁর স্ত্রী। সংসদে সরকার বিরোধী মিলে পড়ুয়াদের সমস্যার সমাধানে যে পদক্ষেপ করেছে তাতে সোনাম খুশি বলে নিউজ 18কে জানালেন সোনামের স্ত্রী গীতাঞ্জলি। নিউজ 18 এক্সক্লুসিভ গীতাঞ্জলি অ্যাংমো। Sonam has been asking in writing for the government of India to assure that none of the protesters will be harmed in any way, either physically or legally and FIRs or in any way, because it was their constitutional right. There could be other nefarious elements who are trying to take advantage of the situation, bring in their vested interests. Before ascribing those to this movement, there has to be a proper inquiry about who are those elements, because as far as our children are concerned, on the 20th of July as well as right now in Jantar Mantar, they are demonstrating utmost peaceful ways and mature way. And the second was the families, the bereaved families who have lost their kids have to be adequately compensated, and that should come in writing. Third and the most important ask is to reform the education system, the educational examination system, which starts with taking of accountability of those who have failed in it, so that they step down and give way to more capable people. So we are very happy that the government of India, entire opposition, entire parliament, both the houses of Lok Sabha and Rajya Sabha stand united to solve the problems of youth of this country, which is education and which is the foundation to build a strong India.